নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। পুরাতন বৃত্তকে দিদিমণি ভুলতে পারেন না। সেই বৃত্ত যতই অপরাধ করুন না কেন, বঙ্গেশ্বরী লোক দেখানো রাগ দেখান, তারপর বিষয়টা একটু থিতিয়ে গেলে আবার পুরাতন বৃত্তকে কাছে টেনে নেন। ঠিক এটাই হলো বীরভূমের বাঘ কেষ্ট মণ্ডলের সঙ্গে। বোলপুরের আইসি এবং তার পরিবারের মাতৃশক্তিকে টেলিফোনে অশ্রাব্য কুশ্রাব্য গালিগালাজ করেছিলেন কেষ্ট। তা নিয়ে রীতিমতো হইচই পড়ে গেছিল। প্রতিবাদ সর্বস্তরে হয় এবং কি জাতীয় মহিলা কমিশন পর্যন্ত বিষয়টাকে টেক আপ করে। পুলিশ সুপারকে তলব করা হয়, যদিও তিনি যাননি। এটা নিয়ে চাপানুতর হয়েছে, কেষ্টকে ডেকে কথা বলেছিল প্রশাসন, কিন্তু কেষ্ট আছে কেষ্টতেই, শুধু তার নিরাপত্তার বহরে অনেকগুলো গাড়ি থাকে, তো একটি গাড়ি কম করা হয়েছে, ব্যাস এটাই কেষ্টর শাস্তি। 21শে জুলাই সভামঞ্চে তাকে উঠতে দেওয়া হয়নি। কেষ্ট নাকি অভিমান করে 21শে জুলাইয়ের অনুষ্ঠানেই যাননি। তারপর মাননীয় 27শে জুলাই বোলপুর গেলেন, রাঙাবিতানে রইলেন, কেষ্ট মুড়ি চপ নিয়ে হাজির হলো, একান্তে 10 মিনিট কথা হলো। তারপর আমরা দেখলাম বীরভূমের যে কোর কমিটি আছে, সেই কোর কমিটির কনভেনার হিসাবে কেষ্টর নাম জল 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 করছে। সাধারণ মানুষ যদি কোনো সরকারি আধিকারিককে টেলিফোন করে এইভাবে হুমকি দিতেন, তাহলে তার হাজতবাস নিশ্চিত ছিল, এবং এটা হওয়াই উচিত। সরকারি কর্মচারী বা যে কেউ হোক না কেন, তাকে ফোন করে কেউ যদি এরকম বাপমা তুলে গালাগাল করে, তার শাস্তি তো অবশ্যই প্রাপ্য, তা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু কেষ্ট হচ্ছে সব সন্দেহের ঊর্ধ্বে। ব্যাপারটা একটু থিতিয়ে যাওয়ার পরেই কেষ্টকে আবার স্বমহিমায় ফিরিয়ে এনেছেন বঙ্গেশ্বরী। এটাই হচ্ছে কালচার। এরা এত বাংলার সম্মান, বাঙালির সম্মান, মাতৃশক্তির সম্মান, এইসব কথা নিয়ে বাজার গরম করে, কিন্তু যখন কিছু করে দেখানোর বিষয়টা সামনে আসে, তখন কিন্তু বঙ্গেশ্বরী পুরাতন বৃত্তকে আর দূরে ঠেলে রাখতে পারেন না, তাকে আবার তার জায়গাটাই ফিরিয়ে দেন। বাংলার মানুষের এগুলো দেখা উচিত, দেখে তাদের সিদ্ধান্ত নেওয়া উচিত। এদের কথা এবং কাজে যে কোনো মিল নেই, সেটা হচ্ছে সব থেকে বড় প্রমাণ। 2, আর একটা মিথ্যা ন্যারেটিভ বাজারে ছেড়েছিলেন যে দিল্লিতে এক পরিযায়ী শ্রমিক তার পরিবারের বধূ এবং তার শিশুপুত্রকে নাকি দিল্লি পুলিশ হেনস্থা করেছে। পরে দিল্লি পুলিশের পদস্থ আধিকারিকরা জানিয়েছেন পুরো বিষয়টাই মিথ্যা। ওই ভদ্রমহিলার এক আত্মীয়, তিনি রাজনীতি করেন, তিনি উস্কেছিলেন একটা ভুল অভিযোগ করতে। কিরকম মুখ পুড়ল। 3, নবী মুম্বাইয়ে এক পরিযায়ী শ্রমিককে টুকরো টুকরো কেটে খুন করা হয়েছিল। সঙ্গে সঙ্গে ওই রাজ্যসভার সাংসদ, যার কিছু ভিডিও কয়েক বছর আগে ভাইরাল হয়েছিল, তিনি বললেন, দেখেছেন বিজেপি শাসিত মহারাষ্ট্রে বাংলার পরিযায়ী শ্রমিককে টুকরো টুকরো করে কাটা হয়েছে। জানা গেল পরকীয়া গঠিত বিষয় ছিল, সেই জন্যই এই খুন। এর সঙ্গে বাংলায় কথা বলা পরিযায়ী শ্রমিক, এই পরিচয়গুলো মোটেই প্রাধান্য পায়নি। তাহলে মিথ্যা ন্যারেটিভ কনস্ট্যান্টলি বাজারে খাওয়ানো হচ্ছে, আসলে উপায় নেই। এই একটাই ন্যারেটিভ আছে যা তৃণমূলকে মনে করছে যে তাদের কিছুটা অক্সিজেন দিতে পারে। কারণ 2026-এর এই কঠিন নির্বাচনে তৃণমূল কংগ্রেস কি করেছি সেটা বলার জায়গায় নেই। ওই যে সামাজিক প্রকল্প করেছে, ওটা সবাই করে, কিন্তু শিল্প, কর্মসংস্থান, এই সমস্ত ব্যাপারে বঙ্গেশ্বরীর সরকার তো ডাহাফেল। এটা শাসক দলের ঘনিষ্ঠ লোকজনও একান্তে স্বীকার করেন। তাই 21শে দিয়েছিলেন বাংলা নিজের মেয়েকে চায়, ভাঙা পায়ের খেলা দেখিয়েছিলেন।
যদিও গণনার পরে সেই ভাঙা পার সঙ্গে সঙ্গে সেরে গিয়েছিল। এবার বাঙালি, বাংলা ভাষা, ভাষা সন্ত্রাস, এই ন্যারেটিভ তৈরি করে বাঙালিকে টুপি পরাতে চাইছেন। এখন প্রশ্ন হলো, এগুলো তো আমরা জানি, কিন্তু বঙ্গেশ্বরী ফস করে উঠেছেন, এটা তিনি করেন, হুমকি দেন, স্পষ্ট হুমকি সরকারি আধিকারিকদের, পুলিশদের, যে তার দেখানো পথে প্রশাসনকে চলতে হবে। সরকারি কর্মচারীরা, মানে রাজ্য সরকারি কর্মচারীরা তার অধীনস্থ প্রশাসনের কাজ করে, সুতরাং তিনি যা বলবেন সেটা অক্ষরে অক্ষরে তাদের মানতে হবে। সেটা যদি অযৌক্তিক দাবি হয়, সেটা যদি অন্যায় দাবি হয়, সেটা যদি সংবিধানকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখানোর উদ্যোগ হয়, তাহলেও সরকারি কর্মচারীদের মুখ বুজে বঙ্গেশ্বরীর নির্দেশ মানতে হবে। বোলপুরে কি বললেন? বিএলওদের চমকালেন, একদম চমকালেন। বললেন 1000 জনকে দিল্লিতে প্রশিক্ষণে ডেকে পাঠিয়েছে নির্বাচন কমিশন, আমি কিছু জানি না। ডিএমরা মুখ্য সচিবকেও জানায়নি, আমাকে না জানাতে পারতেন, মুখ্য সচিবকে জানাতে পারতেন, একা একা করে নিচ্ছেন। আরে নির্বাচন কমিশন তো ক্ষণিকের অতিথি, নির্বাচনের নোটিফিকেশন পরে কাউন্টিং পর্যন্ত তারাই সর্বা, কিন্তু বাকি সময় তো আমরাই থাকি, আমরাই থাকবো, ইত্যাদি ইত্যাদি। এবং বিএলওদের কি বললেন? বুথ লেভেল অফিসারদের একজনের নামও যাতে বাদ না যায় দেখতে হবে, কাউকে হেনস্থা করবেন না। অর্থাৎ হুমকি দিলেন যে বিএলওরা যেন আগবাড়িয়ে কোনো কাজ না করে, যেন নিয়ম মেনে কোনো কাজ না করে। বঙ্গেশ্বরী যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ তাদেরকে অক্ষরে অক্ষরে পালন করতে হবে। এখন প্রশ্ন হলো, একজনের নামও বাদ যাবে না, বেশ, বাদ যাবে না, কিন্তু মৃত ভোটার, ভুয়ো ভোটার, একজন ভোটার 2 জায়গায় নাম লিখিয়েছে, একজন ভোটার দীর্ঘদিন এই রাজ্যে থাকে না, তাদেরকেও তালিকা রেখে দিতে হবে, তাদের নাম বাদ দেওয়া যাবে না। অর্থাৎ যা যা আছে ইনট্যাক্ট তাই রেখে দিতে হবে, না হলে বঙ্গেশ্বরী দামামা বাঁচিয়ে দেবেন। দেখুন, সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতিরা কি বলেছেন? নির্বাচন কমিশনের কাজ ভোটারদের যুক্ত করা, ভোটারদের বাদ দেওয়া নয়। ঠিক, একদম ঠিক কথা বলেছেন। কোন ভোটারদের? যারা দেশের নাগরিক, যাদের ভোট দানের বয়স হয়েছে দেশের আইন অনুযায়ী, তাদের প্রত্যেকের নাম যেন তালিকায় যুক্ত হয়, ভোটার তালিকায় যেন তাদের নাম থাকে। কিন্তু যারা অবৈধ অনুপ্রবেশকারী, যারা রোহিঙ্গা, যারা ভুয়ো ভোটার, যারা মৃত ভোটার, তাদের নাম তো বাদ দিতেই হবে। সুপ্রিম কোর্ট একদম ঠিক কথা বলেছেন। বৈধ ভোটার, নতুন ভোটার, যারা নাম তালিকায় তুলে উঠতে পারেননি, তাদের প্রত্যেকের নাম যেন তালিকায় যুক্ত হয়, এবং মৃত ভোটার, অবৈধ ভোটার, 2 জায়গায় নাম তুলে রাখা ভোটার, এবং একজন ভোটার দীর্ঘদিন সেই রাজ্যের বাসিন্দা নয়, তার নাম যেন বাদ দেওয়া হয়। নির্ভুল ভোটার তালিকার মাধ্যমে নির্বাচন হবে। নির্বাচন কমিশনের দায়িত্ব এটা। সংবিধানের 324 এবং 326 যে ধারা আছে, বঙ্গেশ্বরী পড়ে দেখুন, নির্বাচন কমিশনকে অভূতপূর্ব ক্ষমতা দিয়েছে দেশের সংবিধান। একটা সাংবিধানিক প্রতিষ্ঠানের কাজকর্মকে যদি আপনি চ্যালেঞ্জ করেন, যদি হুমকি দেন, তাদের নিযুক্ত আধিকারিকদের যদি থ্রেট করেন, চমকান, সেটা সংবিধানকে চ্যালেঞ্জ জানানোরই সমান। এবং মহামহিম রাষ্ট্রপতি এবং কেন্দ্রীয় সরকার যেন বিষয়টাকে নজরে রাখে, কারণ এসআইআর হবেই পশ্চিমবঙ্গে। কিন্তু আতঙ্কে বঙ্গেশ্বরী যেভাবে বিএলওদের হুমকে দিচ্ছেন, ধমকাচ্ছেন, চমকাচ্ছেন, তাহলে বিএলওরা কতটা নিরপেক্ষভাবে পেশাদারিত্বের সাথে এই ভোটার তালিকা সংশোধনের কাজ করতে পারবে, তা নিয়ে কিন্তু সন্দেহ এখন থেকেই তীব্র হচ্ছে। কমিশনকে উপযুক্ত পদক্ষেপ নিতে হবে। যে সমস্ত বিএলও বঙ্গেশ্বরীর হুমকির মুখে পড়ে তাদের দায়িত্ব পালন করবেন না, নির্বাচন কমিশন আশা করি আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। ইতিমধ্যে বিহারে 403 জন বিএলওর বিরুদ্ধে এফআইআর হয়েছে, 53 জন জেলে আছে।
বঙ্গের অনুপ্রাণিত গৃহপালিত এই আধিকারিকরা যেন এটা মনে রাখেন, তারা যেন আইন মেনে কাজ করেন। তাদের কাঁধে গুরু দায়িত্ব বর্তেছে, ভুল ত্রুটি হতে পারে, কিন্তু সেই ভুল যেন বঙ্গেশ্বরীর নির্দেশ মতো না হয়, মানে ইচ্ছাকৃত ভুল যাতে না হয়। একটা স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করতে বিএলওদের ভূমিকা অপরিসীম এবং অন্যান্য আধিকারিকদের ভূমিকাও অপরিসীম। যেভাবে বঙ্গেশ্বরী হুমকে দিচ্ছেন, দামামা বাজাবার কথা বলছেন, তাহলে কিন্তু এই সন্দেহ বঙ্গবাসীর মনে আসছে যে এই প্রক্রিয়াকে প্রথম থেকেই ভণ্ডুল করবার চেষ্টার কসুর করবে না রাজ্য প্রশাসন। তথ্য কি বলছে? তথ্য বলছে যে সীমান্ত লাগোয়া অনেক বিধানসভা কেন্দ্রে, মানে ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া, মানে যেটা পশ্চিমবঙ্গের বিধানসভা কেন্দ্র, সেখানে ভোটারদের সংখ্যা বৃদ্ধি বিগত ১.৫ দশকে কোথাও ৫০%, কোথাও ৬০%, কোথাও ৫৫%। বুড়ি বুড়ি এক্সাম্পল আছে। আবার ধরুন কলকাতার কিছু বিধানসভা কেন্দ্র বা অন্য বিধানসভা কেন্দ্র, সেখানে বিগত ১৫ বছরে ৫-৬%, ৭% ভোটারদের সংখ্যা বৃদ্ধি হয়েছে, যা একদম স্বাভাবিক। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. যা জাতীয় গড়ের মতো। কিন্তু সীমান্তবর্তী অঞ্চলের অনেক বিধানসভা কেন্দ্র আছে যেখানে বিগত ১৫ বছরে অস্বাভাবিক হারে ভোটারদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। তা কমিশনকে তো সেই ভোটার তালিকাকে ছানবিন করতে হবে। হঠাৎ করে এত নাম তালিকায় যুক্ত হলো কেন? জনবিন্যাস বদলে গেল হঠাৎ করে। ওই সমস্ত সীমান্ত লাগোয়া কেন্দ্রগুলিতে হঠাৎ এত ভোটার কি করে বাড়লো? কিন্তু রাজ্যের অন্য জায়গায় তো এরকম হয়নি। এরা কারা? এদের ওয়্যারঅ্যাবাউটস কি? কিভাবে তারা নাম তুললো? কি পরিচয়পত্র দেখিয়ে নাম তুললো? দেখুন, সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে বলেছে, মৌখিকভাবে বলেছে, নির্দেশ দেয়নি, যে আধার কার্ড এবং কমিশনের দেয়া ভোটার কার্ডকে তারা পরিচয়পত্র হিসাবে বিবেচনা করলো। কমিশন বলেছে যে তারা আধার কার্ড, রেশন কার্ড এবং ভোটার কার্ডকে এই তালিকায় নাম তোলার ক্ষেত্রে বৈধ পরিচয়পত্র বলে মানতে রাজি নয়। তাদের বক্তব্য, আধার হচ্ছে ওয়েলফেয়ার মেকানিজম, সেটা ডেলিভারি হচ্ছে কিনা, সেই ওয়েলফেয়ার স্কিমগুলোর সুবিধা পাওয়ার একটা পরিচয়পত্র মাত্র। ভুয়ো বুড়ি রেশন কার্ড আছে, এপিক কার্ড, এপিক নাম্বার একজন পেয়েছেন, আবার তো রিভিশন হচ্ছে। তার মানে যে এপিক কার্ড জনৈক ব্যক্তি পজেস করছেন, সেই এপিক কার্ডই চূড়ান্ত, এটা তো মানা যায় না। সুপ্রিম কোর্ট বলেছে সমস্ত পরিচয়পত্র জাল করা সম্ভব, আপনারা কেস টু কেস বিচার করবেন। কিন্তু রেশন কার্ডের বিষয়টা সুপ্রিম কোর্টও মেনে নিয়েছে যে বুড়ি বুড়ি ভুয়ো রেশন কার্ড আছে। এই পশ্চিমবঙ্গেই একসময় বিরোধীরা বলতেন জনসংখ্যার থেকে বেশি রেশন কার্ড আছে। তারপরে যেই সুপ্রিম কোর্ট বলল আধারের সঙ্গে রেশন কার্ডকে যুক্ত করতে হবে, রাতারাতি ১ কোটি রেশন কার্ড বাতিল হলো। মুখ্যমন্ত্রীর বাসায় দ্বিতীয় সবুজ বিপ্লবের জনক বালু অসাধারণ কাজ করেছিলেন, মানে ভুয়ো রেশন কার্ড ইস্যু করা। তারপর রেশন কেলেঙ্কারি কি হয়েছে আমরা তো সব জানি। কিন্তু মাননীয় চমকাচ্ছেন, এটাই আসল। উনি সব সময় হুমকি দেন প্রশাসনকে, পুলিশকে, আমলাদেরকে, যে আইন মেনো না, আমার কথাই মানো, আমি আইন, আমি যা বলবো সেটাই করতে হবে, যদি না করো শাস্তির মুখে পড়তে হবে, ক্লোজ করবে, কম্পালসারি ওয়েটিং এ পাঠাবে, পানিশমেন্ট পোস্টিং দেবে। এটাই করেন উনি। কমিশন ভোটার তালিকা সংশোধন করবে, এটা তো করতেই হবে। ২০০২ সালে শেষবারের মতো হয়েছিল, ২৫ বছর হতে চললো, হবে না? আতঙ্কিত হয়ে যা নয় তাই বলে বিভ্রান্তি ছড়াচ্ছেন। এবং ঝুলি থেকে বেড়ালটা বেরিয়ে পড়লো, হুমকি দেওয়া শুরু হয়ে গেছে। যেই মাননীয়া বুঝতে পেরেছেন যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন পশ্চিমবঙ্গে হবে, কিছুদিনের মধ্যেই বিজ্ঞপ্তি হবে, বিএলওদের ট্রেনিং হচ্ছে, তাদের ভাতা বৃদ্ধি পেয়েছে, ব্যাস অনুষ্ঠান মঞ্চ থেকে হুমকি দেওয়া শুরু করলেন। এটাই কিন্তু এই রাজ্য প্রশাসনের বৈশিষ্ট্য।
আমরা এটাই আশঙ্কা করেছিলাম যে রাজ্য প্রশাসন সর্বতভাবে অসহযোগিতা করবে নির্বাচন কমিশনের সঙ্গে। তাহলে কমিশনের কাছে এটা সব থেকে বড় চ্যালেঞ্জ, পশ্চিমবঙ্গে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন করা। কমিশন যদি সফল হতে চায়, কমিশনকে আটঘাট বেঁধে নামতে হবে, সমস্ত সাংবিধানিক রক্ষা কবচ বা সংবিধান যে যে ক্ষমতা কমিশনকে দিয়েছে তা প্রয়োগ করতে হবে। পশ্চিমবঙ্গের মানুষ কমিশন যদি এই কাজগুলো করে সমর্থন করবে, কারণ জনবিন্যাস বদলে যাচ্ছে। এটা সুপ্রিম কোর্ট উদ্বেগ প্রকাশ করেছে। অনুপ্রবেশ ভারতবর্ষের সমস্যা, জ্বলন্ত সমস্যা। অনুপ্রবেশকারীদের নাম যেন ভোটার তালিকায় না থাকে, এটা কমিশনকে নিশ্চিত করতে হবে। এবং পদে পদে কমিশন রাজ্য প্রশাসনের কাছ থেকে অসহযোগিতা পাবে, বাধা পাবে, হুমকি দেওয়া হবে, কমিশনের দপ্তর ঘেরাও করা হবে, সভা সমিতি মিটিং মিছিল করবে বামেরা, তৃণমূল, কংগ্রেস। কিন্তু তা সত্ত্বেও কমিশনকে ভারতবর্ষের সংবিধান যে দায়িত্ব দিয়েছে নির্ভুল ভোটার তালিকার মাধ্যমে নির্বাচন সম্পন্ন করার, সেই কাজটা কমিশনকে করতে হবে। বঙ্গেশ্বরীর হুমকির মুখে কমিশন যেন মাথা নত না করে। কমিশনের নিরপেক্ষতা তখনই বজায় থাকবে যখন এই অযৌক্তিক হুমকির মুখে কমিশন মাথা নত না করে তাদের যে করণীয় সেই করণীয় কাজ তারা করবে। কমিশন যেন ভুলে না যায় এবং বঙ্গেশ্বরীও যেন ভুলে না যান দেশের সংবিধানের 324 এবং 326 ধারা নির্বাচন কমিশনকে প্রভূত ক্ষমতা দিয়েছে এবং সেই ক্ষমতায় বলীয়ান হয়েই কিন্তু কমিশন ভোটার তালিকায় স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন করার রাস্তায় হাঁটছে। বিহার দিয়ে শুরু হয়েছে, সারা ভারতবর্ষ জুড়ে তা হবে। যারা ভারতীয় নাগরিক, যাদের ভোট দানের বয়স হয়েছে, প্রত্যেকের নাম যেন ভোটার তালিকায় থাকে, এটা কমিশনের দায়িত্ব। কিন্তু মৃত ভোটার, ভুয়ো ভোটার, একাধিক জায়গায় নাম তোলা ভোটার, দীর্ঘদিন ধরে এলাকায় থাকে না কিন্তু এলাকায় নাম আছে, সেই ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ দিতে হবে। কমিশন যেন বঙ্গেশ্বরীর হুমকির মুখে নতি স্বীকার না করে। 11 কোটি মানুষ কিন্তু কমিশনের পদক্ষেপের উপরেও কিন্তু নজর রাখছে।